আমি মা হতে চলেছি, কিন্তু আমার স্বামীর আমার প্রতি কোনো খেয়ালই নেই। যেখানে আমি বাড়তি যত্নের আশা করছি, সেখানে আমার জন্য অপেক্ষা করছে অপবাদ। আমি জানতাম মানুষ বাবা হওয়ার উপলক্ষে পাগলের মতো আচরণ করে, কিন্তু আমার স্বামী আমার সাথে কেন এমন করছে? ভাবলাম আমার স্বামী অফিসে যাওয়ার আগে তাকে আমি জিজ্ঞাসা করব। এই জন্য আমি আমার রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম আমার স্বামী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো আমাকে দেখে আমার স্বামী এক প্রকার বিরক্ত হয়ে বলতেছে, তুমি আমাকে এমন কিছু বলো না যাতে করে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি আমার সাথে এমন করছো কেন? তোমার এসব আচরণ আমার কাছে অসহ্য মনে হয় আমি একেবারে একঘরে হয়ে আছি। একমাত্র কাজের বুয়াটা ছাড়া আমি কারোর সাথেই কথা বলতে পারি না। আমার স্বামী বলল, তাতে আমার কি করার আছে? এসব কথা আমার কাছে না বলে সরো তুমি এখান থেকে। আমি বললাম, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, তখন তো তোমার কাছে আমাকে বেশ ভালো লাগতো। এখন আমার প্রতি কেন তুমি এত বিরক্ত? কেন তুমি আমাকে এড়িয়ে চলছো? আমার সাথে তুমি ঠিক মতো কথাও বলছো না, কেন করছো তুমি আমার সাথে এমনটা? তখন আমার স্বামী বলে, তোমার কি দোষ সেটা তুমি তোমার নিজের কাছে প্রশ্ন করো, জবাব পেয়ে যাবে। তখন আমি অবাক হয়ে আমার স্বামীকে বললাম, মানে? আমার স্বামী বলল, মানে খোঁজার কোনো মুড নেই আমার। এই বলে আমাকে ঠেলে রুম থেকে বের হয়ে যায়। আমিও তার পেছনে পেছনে রুম থেকে বের হয়ে মেন গেটের কাছে গেলাম। গিয়ে আবারও বললাম, মানেটা কিন্তু তুমি আমাকে বলনি। তখন আমার স্বামী বলল, মানেটা তুমি বুঝতে পারতেছো না? তুমি আমাকে না জানিয়ে বাচ্চা নিয়েছো কেন? তোমাকে হাজারবার নিষেধ করার পরও তুমি কেন বাচ্চা নিলে? বলো তুমি আমাকে। কথাটা শুনে আমার মুখের রং বদলে যায়। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করি, তুমি বাবা হওয়াতে কি খুশি হওনি? সাথে সাথে আমার স্বামী সোজা উত্তর দেয় যে না, তুমি আমার আচরণ দেখে বুঝতে পারতেছো না যে আমি এতে খুশি হইনি? তখন আমি বললাম, কিন্তু আমাদের তো এখন একটা বাচ্চা দরকার, তাই না? তুমি সারাটা দিন অফিসে থাকো, আমি বাসায় একা একা থাকি, আমার একদমই ভালো লাগে না। তখন আমার স্বামী বলল, হ্যাঁ আমি জানি আমাদের এখন একটা বাচ্চা দরকার, কিন্তু সেটা শুধু আমাদের, অন্যের বাচ্চা না। অন্যের বাচ্চা নিয়ে কেউ আনন্দ করে না, বুঝতে পারলে তুমি? এই কথা শুনে আমার স্বামীকে আমি কি জবাব দেব আমি বুঝতে পারলাম না। মনে হচ্ছিল আমি কোথাও হারিয়ে গেছি। আমার স্বামীকে তখন আমি বললাম, তাহলে তুমি কি বলতে চাও? এটা কার বাচ্চা? তখন আমার স্বামী বলল, এটা আমার বাচ্চা না, অন্য কারোর বাচ্চা। আমি বললাম, কার বাচ্চা? আমার স্বামী তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, সেটা তুমিই ভালো করে জানো যে ওটা কার বাচ্চা। আমাকে কেন জিজ্ঞাসা করছো? তখন আমি কেঁদে বুক ভাসিয়ে বললাম, আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিলে? তখন আমার স্বামী বলল, তুমি ভালো করে জানো আমি তোমাকে কোনো অপবাদ দিচ্ছি না, আমি তোমাকে অপবাদ দেইনি, এটা তুমি খুব ভালো করেই জানো। তখন আমি আশ্চর্য হয়ে বললাম, এটা কোনো অপবাদ নয়। তখন আমার স্বামী বলল, না, সেই দিনের ঘটনার জন্য আমি তোমাকে অপবাদ দিব এতটাও ছোট মনের আমি নই। তোমার কোনো দোষ ছিল না, যদি দোষ থাকতো তাহলে আমি মনের মধ্যে পুষে রাখতাম। আমি জানি তুমি কোনো দোষ করতে পারো না, দোষ করেছে অন্য লোকে, কিন্তু অন্য লোকের এই পাপ আমি আমার নিজের ঘাড়ে তো নিতে পারবো না, কিন্তু সেটা লুকিয়ে রাখা তোমার ঠিক হয়নি। এই বলে আমার স্বামী বাসা থেকে বের হয়ে যায়। আমার স্বামীর সব কথা শুনে আমার মাথায় চক্কর দিতে শুরু করে। সেদিন ওই ঘটনার জন্য আমার স্বামী আমাকে অপবাদ দিচ্ছে, তাহলে তার মানে সে বিশ্বাস করেনি। এতটা অবিশ্বাস, এরকম একটা মানুষের সাথে কিভাবে আমি সংসার করব? তারপর আমার মনে পড়ে গেল সেই দিনের কথা। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, ছেলেটা আমাকে অনেক ভালোবাসতো। আমাদের এই ভালোবাসার কথা আমার বাসার সবাই জেনে যায়। তারপর আমাকে বিয়ে দিতে চায়। আমি এই বিয়েতে একদমই রাজি ছিলাম না, কারণ আমি তো একটা ছেলেকে ভালোবাসি, ও আমাকে হারাতে চায় না। তারপর আমরা দুজন সিদ্ধান্ত নিয়ে বাসা থেকে পালিয়ে গেলাম। পালিয়ে গিয়ে আমরা বিয়ে করে নিলাম। এভাবে দেখতে দেখতে চলে গেল একটা বছর। কিন্তু আমরা যখন রিলেশনশিপে ছিলাম তখন একটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করতো। একদিন বাজে মন্তব্য করায় ওই ছেলেটাকে আমি একটা থাপ্পড় মেরেছিলাম। তারপর আমি একদিন টুকিটাকি জিনিসপত্র কিনছিলাম, ওই দিন ওই ছেলেটা আমার সামনে আসে। আশেপাশে কোনো মানুষ ছিল না, ও আমার সামনে এসে হাসি দিয়ে বলে, সেই দিনের সেই প্রতিশোধ আজ আমি নিব। তারপর আমি ওকে বললাম, তুই আমার সামনে থেকে সরে যা, ভালো হবে না কিন্তু। এই বলে আমি দোয়া কদম সামনে দিতেই ও আমার মুখ চেপে ধরে। আমি অনেক মুচড়ামুচড়ি করে ওর থেকে ছোটার চেষ্টা করলাম, কিন্তু আমি কোনো প্রকারে ছুটতে পারলাম না। তারপরে আমাকে টেনে হিসেবে একটা রুমে নিয়ে ফ্লোরে ফেলে দিল। তারপর ওরে আমি বললাম, তুই একটা কদম আমার সামনে আসবি না, তাহলে কিন্তু তোর খবর আছে। তারপরেও আমার সামনে আসার চেষ্টা করলো। তারপর আমি দু পায়ের নিচে একটা লাথি মেরে ওকে ফ্লোরে ফেলে দিলাম। তারপরে কোনো মতে ওই রুম থেকে বের হয়ে দৌড়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার স্বামীকে। আমার স্বামী আমাকে বলল, কি হয়েছে তোমার, এরকম হাঁপাচ্ছ কেন? আমি আমার স্বামীকে বললাম, আমি অনেক ক্লান্ত, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাকে সবটা বলবো। তারপর আমি ফ্রেশ হয়ে দেখি আমার স্বামী সোফায় বসা। আমি আমার স্বামীর পাশে গিয়ে বসলাম এবং আমার স্বামীকে আমি সবটাই খুলে বললাম। আমার স্বামী তখন আমার কথা বিশ্বাস করছিল কিনা আমি জানি না, কিন্তু আমার কথার কোনো উত্তর দিচ্ছিল না। তারপরে বলল, তোমার সাথে ওরা কি খারাপ কিছু করেছে? তখন আমি বললাম, তুমি যেটা বোঝাতে চেয়েছো ওরকম কোনো কিছু আমার সাথে করেনি, কিন্তু আমাকে তো
হেনস্থ করতে চেষ্টা করেছে, এটাও তো একটা অপরাধ। চলো আমরা পুলিশের কাছে যাই। তখন আমার স্বামী আমার মুখে হাত দিয়ে বলল, পুলিশের কাছে যাওয়া মানে আমাদের বদনামটা আমরা নিজেরাই ছড়িয়ে দেবো, তার মানে এটা চুপ থাকাটাই সব থেকে ভালো হবে। তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তারপরে এভাবে কয়েকদিন যেতে না যেতেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। আমরা আবার স্বাভাবিক ভাবে জীবন শুরু করলাম। তারপর আমি আস্তে আস্তে সেদিনের এই তুচ্ছ ঘটনা ভুলে গেলাম। কেউ না জানুক, আমি তো জানি যে আমার কোনো ক্ষতি হয়নি, এই বলে আমি সবকিছু ভুলে গেলাম। কিন্তু আমার সামনে যে এত বড় একটা বিপদ অপেক্ষা করছে সেটা আমার জানা ছিল না। রাতে ডিনার শেষে আমার স্বামী ডাইনিং এ বসেছিল। পর আমি আমার স্বামীকে বললাম, এখন তোমার শেষ সিদ্ধান্ত কি? তখন আমার স্বামী বলল, তুমি সেই কথা নিয়ে এখনো পড়ে আছো? তুমি সোজাটা বোঝো না? কারো পাপের ফল আমি আমার ঘাড়ে নিতে পারবো না। তখন আমি আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, আমি সবকিছু ভুলে তোমাকে ভালোবেসে তোমার সাথে চলে এসেছিলাম, আর তুমি আমার কথাগুলো কি বিশ্বাস করো না? তখন আমার স্বামী বলল, এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা না, একটা দুর্ঘটনার শিকার তুমি, এটা কেন তুমি বুঝতে চাইছো না? কেন লুকাচ্ছ তুমি আমার থেকে? আমার স্বামীর এই উত্তর আমি খুঁজে পেলাম না। তখন আমি ভাবলাম, আমি কি সংসারের সাথে থাকবো নাকি দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। তখন আমার স্বামী বলল, তুমি এখনো সময় আছে, তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলো, কেউ জানবে না তোমার এই পাপের কথা, তোমার তো কোনো দোষ নেই, তাহলে তুমি কেন সারাটা জীবন এই পাপের বোঝা বয়ে চলবে? তখন আমি আমার স্বামীর দিকে অবাক পানে চেয়ে রইলাম আর ভাবতে লাগলাম, এই কি আমার স্বামী যে আমার কথায় চোখ বন্ধ করে বিষ পান করতে রাজি ছিল, যে আমাকে পাওয়ার জন্য ঘর ছেড়েছে আর আমিও তার সাথে চলে এসেছি। ওরে কি সময় পাল্টে দিচ্ছে নাকি আগের ওই দিনগুলো সবটাই ওর অভিনয় ছিল? আমি ভেবে পেলাম না কিছু। হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে, তবুও জানি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যেখানে আমি নিজের থেকে পুলিশের কাছে যেতে চাইছিলাম সেখানেও কেমন করে আমাকে অবিশ্বাস করে। আর যাই হোক, এভাবে সম্ভব না দুজনে একসাথে বসবাস করার, কারণ ও যা বলেছে সেটা আমি জীবন থাকতেও করতে পারবো না। এমনিতেই সন্তান হত্যা মহাপাপ, আর সেখানে এটা আমার বৈধ সন্তান, এটা আমি কিছুতেই করতে পারবো না। ও মানলে মানুক ওর সন্তান, আর না মানলে না মানুক। আমি আমার জীবন থাকতে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবই।